আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই আমার পেশাগত অবস্থান থেকে একটু আত্মসমালোচনা করতে চাই। আমি লজ্জিত, আমি বিস্মিত এই কারণে যে শনিবার সন্ধ্যার পরে রাজধানীর একটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ২১ জন সংবাদকর্মীকে সেনাবাহিনী তুলে নিয়ে গেল, সে বিষয়ে হাতে গোনা দু একটি গণমাধ্যম ছাড়া আর কোনো জাতীয় দৈনিক অথবা আর কোনো টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত কোনো তথ্য বা কোনো সংবাদ প্রকাশ হলো না। আমি অন্তত যেটুকু সার্চ করে দেখেছি। কেন হলো না? এই যে বলা হয় যে রাষ্ট্র গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, গলা চেপে ধরেছে, আসলে কেন টুটি চেপে ধরার সুযোগ পায়? এর পেছনের মূলত দায়ী গণমাধ্যমের মালিকরা, গণমাধ্যমের সম্পাদকরা, গণমাধ্যমের সিনিয়র জার্নালিস্টরা। তারাই কখনো কখনো নিজেদেরকে বিকিয়ে দেয়, আপোষ করে, সেলফ সেন্সরশিপের মধ্যে যায়। আর অন্য অন্য কারণ তো আছে অবশ্যই। শুধুমাত্র মানব জমিন এবং দ্য নিউ এজ এই দুটি পত্রিকা ছাড়া আর কোনো গণমাধ্যমে অন্তত আমার চোখে কোনো খবর পড়েনি। আর ভুইফুর সংবাদ নানান ধরনের অনলাইন পোর্টালে এ ধরনের খবর এসেছে। বিষয়টি হচ্ছে যে সেনাবাহিনী যদি কাউকে তুলে নিয়ে থাকে তার পেছনেও নানান কারণ থাকতে পারে, কিন্তু সংবাদটি তো আসতে হবে। আর সেনাবাহিনী কেনই বা নিল? শনিবার রাজধানীর নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ টাইমস নামের অনলাইন পোর্টালের যে কার্যালয়, সেখান থেকে ২১ জন সংবাদকর্মীকে নাকি একসাথে তুলে নিয়ে যাওয়া হয়, এমনটাই প্রথমে দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে প্রতিষ্ঠানটির মোজো সাংবাদিকতার এডিটর ইন চিফ সাব্বির আহমেদ। তিনি জানান যে সেনা সদস্যরা বিকালের শিফটের কর্মীদের তুলে নিয়ে যান এবং শনিবার রাত 10:45টার দিকে বাংলাদেশ টাইমসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়েছে সেনা সদস্যরা। কি ঘটেছিল আসলে? কি কারণের পেছনে? সেনাবাহিনী বা কি বলছে? এবং নতুন করে যে ঘটনাটি ঘটলো, এটি নিঃসন্দেহে একটি খারাপ দৃষ্টান্ত, অবশ্যই খারাপ দৃষ্টান্ত। নিউ এজকে সাব্বির আহমেদ বলছেন সাক্ষাৎকারে যে প্রথমে তার কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসে। যিনি কল দিয়েছেন তার পরিচয় বলা হয় যে উত্তরা আর্মি ক্যাম্প থেকে তিনি কথা বলছেন। তাকে বলা হয় যে শুক্রবার ইনকলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে একজন বিক্ষোভকারীর বক্তব্য সম্প্রচার করা হয়েছে লাইভে বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ বা ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে ওই ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছিল, অপপ্রচার চলছিল। ঠিক আছে, অবশ্যই অপপ্রচার চললে বা বললে আমাদের তো নিশ্চয়ই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বেশ ভালো কথা। এই বিষয়টি অন্তত এই মুহূর্তে একটু নোট করে রাখুন, আমি এই বিষয়ে আসছি। বাংলাদেশ টাইমসের আরেকজন সাংবাদিক তিনি মানব জমিনকে বলছেন, শুক্রবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলা আন্দোলনের সময় আন্দোলনকারীদের একজন সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেন, যা প্রচার করে বাংলাদেশ টাইমস। এটিকে কেন্দ্র করেই হয়তো সাংবাদিকদের নেওয়া হয়ে থাকতে পারে। এবং মানব জমিনকে সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর ফরাদ তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টাইমসের কয়েকজন সংবাদকর্মীকে ক্যাম্পে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকেও পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে। মানবজমিন নিচে যেটি মন্তব্য করেছে যে কী কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেনা ক্যাম্পে, সেই প্রশ্নের জবাবে মেজর ফরহাদ বলেছেন যে এই বিষয়ে পরে জানানো হবে। এবং নিউ এজ যেটি আবার বলছে যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে, টাইমস অব বাংলাদেশে একটি গুজব প্রচারকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির সাংবাদিকদের সাথে আলোচনা করতে তাদেরকে চা এবং স্ন্যাক্সের দাওয়াত দেওয়া হয়েছিল। সব ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে আলোচনা করতেই পারে, নানান ধরনের প্রশ্ন থাকতেই পারে, অবশ্যই
থাকতে পারে, কিন্তু এইভাবে কেন স্ন্যাক্স এবং চা খাওয়ার জন্য যদি দাওয়াত দেওয়া হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যিনি দায়িত্বশীল ব্যক্তি তার নেতৃত্ব অন্য সাংবাদিকরাও যেতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানে এসে কেন সেনা সদস্যরা সংবাদকর্মীদের তুলে নিয়ে যাবেন? এবং সবচেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে যে আসলে কোন অভিযোগের ভিত্তিতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? আইএসপিআর যেটি জানিয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে যে ফোনটি দেওয়া হলো প্রথমে, সেই ফোনের মাধ্যমে সতর্ক করে দেওয়াটাই কি যথেষ্ট ছিল না? এভাবে বাংলাদেশ টাইমসের দাবি অনুযায়ী যে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হলো সেনা ক্যাম্পে, গণমাধ্যমে সেই মেসেজটি উধাও হয়ে গেল, শুধুমাত্র 2-1টি গণমাধ্যম ছাড়া। এবং এই যে দীর্ঘ সময় বা অল্প সময়, 1 ঘন্টা হোক আর 3 ঘন্টা হোক, তারা যে যে সংবাদকর্মীরা সেনা ক্যাম্পে অবস্থান করছিলেন তাদের পরিবারের কাছে খবরটি চলে গেছে, সেই পরিবারের সদস্যরা কি পরিমাণ শ্বাসরুদ্ধকর অবস্থায় কাটিয়েছেন এই সময়টি, এর জবাবটি কে দিবেন? এবং নিঃসন্দেহে নির্বাচনের আগে এই ধরনের একটি দৃষ্টান্ত স্থাপিত হওয়ায় আমি নিশ্চিত অন্যান্য গণমাধ্যম কর্মীদের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এই ঘটনাটি ঘটতে দেওয়া হলো? সেনাবাহিনীর মধ্যেও কি বিশেষ কোনো চক্র সেনাবাহিনীকে বিতর্কিত করতে এই বিষয়টি ঘটিয়েছে? এইভাবে তো হওয়ার কথা না যে এতজন সংবাদকর্মীকে একসাথে তুলে নিয়ে যাওয়া হবে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে বা আইএসপিআর থেকে যেই বক্তব্যটি এসেছে আমাদের সামনে, আমি যেটি নোট করে রাখতে বলেছিলাম, ইনকলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি থেকে যদি কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে থাকে, সেটি প্রচারে যদি অপরাধ হয়ে থাকে, এই যে 18 মাস এই ইনকলাব মঞ্চের সহযোগী প্রতিষ্ঠান বা সমমনোভাবাপন্ন যে রাজনৈতিক দল এনসিপি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পক্ষ থেকে যে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়ে আসছে, সেনা ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে, ক্যান্টনমেন্ট ভেঙে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর সদস্যদের সম্পর্কে কুৎসার রটানো হলো, নানান ধরনের কুৎসিত মন্তব্য করা হলো সেনাপ্রধান সম্পর্কে, তার বিরুদ্ধে কেন আজ অবধি একটা ব্যবস্থা নেওয়া হয়নি? আরো বিভিন্ন পর্যায়ের মানুষরা তো এই বিষয়গুলো নিন্দা জানিয়ে আসছেন। পাশাপাশি আমি অসংখ্যবার, আপনারা সার্চ করে দেখুন, আমি অসংখ্যবার এই বিষয়গুলোর বিরুদ্ধে বলেছি সেনাবাহিনীর দুর্বলতা কোথায়, কেন সেনাবাহিনীর যে গার্ডস, যেই তাদের যে ভাবমূর্তি, এইগুলো কেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে? সেনাবাহিনী তাদের কাউকে কিছু বলতে পারে না, যারা বলছে, যারা অপরাধী। আর প্রচার করাটাই সমস্যা, ধরে না প্রচার করার সমস্যা, কিন্তু তার আগে কিছু করা হয়নি কেন? আমি যুক্তির ক্ষেত্রে বা তর্কের ক্ষেত্রে বলছি যে প্রচার করাটা যদি সমস্যা হয়ে থাকে। এবং সেনাবাহিনী নিঃসন্দেহে সেনাবাহিনীকে যেটি বললাম যে কোনো বিশেষ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, আমরা চাইনি এইভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা হোক। এবং আরো নানান বিষয় ঘটেছে, নানান বিষয়ে অভিযোগ আছে, সে বিষয়েও আমরা অনেকখানি, যদি সত্য প্রকাশ করতে চাই, অনেকখানি অ্যাভয়েড করে গেছি এই কারণে যে অন্তত এই দেশে সব কিছুই তো বিতর্কিত হয়েছে, অন্তত সেনাবাহিনীর টিকে থাক তার আপন মহিমায়, সব কিছু নিয়ে কথা বলার দরকার নেই আমাদের। কিন্তু এই প্রসঙ্গটি আমাকে কথা বলতে হলো এই কারণে যে গণমাধ্যমও চুপসে গেছে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেনাবাহিনীর প্রসঙ্গেও কথা বলতে হচ্ছে। আর কেন বলবো না, অনেক তো হয়েছে। সেনাবাহিনী নিজেকে কেন এত বেশি বিতর্কিত করবে, এই প্রশ্নগুলো তো উঠতো না যদি এর আগে এই ধরনের বক্তব্যের বিরোধিতা বা কোনো ধরনের অ্যাকশন নেওয়া হতো সেনাবাহিনীর পক্ষ থেকে। আর দেখুন, আরো একটি কথা স্পষ্ট করে বলি, দেশের নিঃসন্দেহে বড় দুটি প্রতিষ্ঠান প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয় সাংবাদিকদের মধ্য থেকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য, কিন্তু এই ডেইলি স্টার প্রথম আলোর উপরে যখন চরম আঘাতটি এলো, এর নিন্দা তো আমরা সবাই জানিয়েছি। কিন্তু এর আগে যা ঘটেছে গণমাধ্যমের উপরে, বিভিন্ন ধরনের হামলা,
সাংবাদিকদের উপর নির্যাতন কতটা সোচ্চার ছিল প্রথম আলো ডেইলি স্টার? হয়তো কোনো কোনো ক্ষেত্রে রিপোর্ট করেছে, আমাকে যে আটক করা হলো সেক্ষেত্রে হয়তো রিপোর্ট করেছে, আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীরকে আটকে রাখা হয়েছে, রিপোর্ট করেছে। কিন্তু যতটা সোচ্চার তারা হলেন নিজেদের উপরে আক্রমণের ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে কেন এমনটি দেখা যায় না? এই যে ঘটনাটি ঘটলো শনিবার রাতে, কেন সেই বিষয়ে কোনো ধরনের কোনো রিপোর্ট নেই? আগে নিজেরা শুধরায়, তারপর নিশ্চয়ই পুরো সমাজটাকে আমরা বদলে দিতে পারবো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনে তারেক রহমানের যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তা নিঃসন্দেহে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। দেশে ফেরার পর এটি তার কোনো প্রথম সাক্ষাৎকার কোনো গণমাধ্যমকে দেয়া, এবং নিঃসন্দেহে আমরা এটুকু বলতে পারি এই সাক্ষাৎকারে তারেক রহমান তার রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যেভাবে তুলে ধরেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু যে বিষয়ে কথা বলতে চাই তা হচ্ছে টাইম ম্যাগাজিনের এই লেখার বাংলা অনুবাদ আমাদের বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে, হাতে গোনা 2-4টি ছাড়া, এই মুহূর্তে অন্তত যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত হতে পারে সেই দুটি বিষয়ই অ্যাভয়েড করে যাওয়া হয়েছে। কি কারণের পেছনে আমি জানি না, আমি সে বিষয়ে আসছি। তারেক রহমান ভিন্ন ধাঁচের কিছু কথা তুলে ধরেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বিনির্মাণে, বিশেষ করে অর্থনৈতিক জায়গা থেকে। তিনি বলেছেন ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় 12,000 মাইল খাল খনন করা হবে, পরিবেশ রক্ষায় বছরে 5 কোটি গাছ লাগানো হবে, রাজধানী ঢাকার বায়ু দূষণ কমাতে 50টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা বিএনপি রয়েছে, বড় বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্যোগী ভূমিকা নেওয়া হবে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হবে। এগুলো আমার কাছে অন্তত খুবই ইম্পর্টেন্ট। গতানুগতিক যে কথাগুলো বলা হয় সেই সব প্রতিশ্রুতির বাইরে এগুলো খুব কার্যকরী পরিকল্পনা। যদি সত্যি বিএনপি ক্ষমতায় এসে এগুলো বাস্তবায়ন করতে পারে অবশ্যই সেটি উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ। এবং তারেক রহমান আরেকটি কথা বলেছেন এইসব বিষয়ে, তা হচ্ছে তিনি তার পরিকল্পনা যদি 30% বাস্তবায়ন করতে পারেন তাহলে দেশের অগণিত মানুষের সমর্থন তিনি পাবেন। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। অন্য কারোর মতন শতভাগ প্রতিশ্রুতি পূরণ করা হবে, এ করা হবে, সে করা হবে, সেই ধরনের কথার ধার তিনি ধারেননি। এখন যে কথাটাই বলছিলাম, যে দুটি বিষয় এড়িয়ে যাওয়া হচ্ছে আমাদের গণমাধ্যমগুলোতে বাংলা অনুবাদের ক্ষেত্রে, এবং এই প্রবণতা আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন এই টাইম ম্যাগাজিন সহ আরো বিভিন্ন ইংরেজি আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব বিষয়ে লেখালেখি হতো তার অংশ বিশেষ পাশ কাটিয়ে যাওয়া হতো, ওগুলো খুব একটা ফোকাস করা হতো না। নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা ঠিক হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে। তারেক রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। কেন নন? তিনি বলছেন যে আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ যে করা হবে না তার নিশ্চয়তা কি? তবে অপরাধীদের শাস্তির বিষয়ে তিনি যে আপোষহীন সে বিষয়টি উল্লেখ করেছেন। এই অংশটি এই মুহূর্তে অবশ্যই যথেষ্ট আলোচনার দাবি রাখে। কেন রাখে? খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর আওয়ামী লীগ স্টিম রোলার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এগুলো সবই সত্য কথা, অস্বীকার করার কিছু নেই। কিন্তু এসবের পরেও তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। এই মেসেজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার আমরা একটু খটকার মধ্যে পড়ে যাই যে আসলে তিনি এই কথাটি কতটা সততার সঙ্গে বলছেন সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল
জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে বিএনপি কিন্তু তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা কোনো দল নিষিদ্ধ করার বিপক্ষে। কিন্তু যখন আবার সেই কাজটি করা হলো এনসিপি নেতাদের দাবির মুখে, তখন আবার বিএনপি স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা এটিকে সাধুবাদ জানায়, মানে এটির কৃতিত্ব বা তারা নিতে চাইছিল। বাস্তবতা তখন এমনই ছিল, বিএনপি যদি দৃঢ় অবস্থানে থাকতো না এটি করা যাবে না, তাহলে হয়তো ইউনূস সরকার এটি করতে পারতো না এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হতো না। আওয়ামী লীগের শীর্ষ রাজনীতিবিদরা পলাতক, দুর্নীতিবাজরা পলাতক, তাদের বিচার অবশ্যই দেশের প্রতিটি সুবিধা সম্পন্ন মানুষ চান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করলে তো অন্তত এই নির্বাচনে অংশ নিতে পারত এবং সেই জায়গা থেকে এই নির্বাচন যে অনুষ্ঠিত হওয়ার আগেই তুমুলভাবে বিতর্কের মধ্যে পড়েছে, এটি তো পড়তো না। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিলে নিঃসন্দেহে হারতো, কত আসনের ব্যবধানে হারতো সেটা অন্য কথা, হারতো এটুকু নিশ্চিত করে বলা যায়, চোখ বন্ধ করে বলা যায়। কিন্তু সেই সুযোগটি বিএনপি নিতে পারল না। কেন? যে এটির পক্ষে অবস্থান নিলে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই বিষয়ের পক্ষে অবস্থান নিলে হয়তো জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে চলে যাওয়া হয়, বা এই যে তরুণরা তারা বিএনপিকে কতটুকু সাপোর্ট করবে সেটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে বিএনপি নিঃসন্দেহে ছিল। কিন্তু যদি সত্যিই আওয়ামী লীগ নির্বাচনে হতো, লাভের লাভটা তো অবশ্যই বিএনপির হতো, একটা ক্রেডিবল নির্বাচন আমরা পেতাম। যেই কৌশলটি আওয়ামী লীগ করে এসেছে গত তিনটি নির্বাচনে এবং যে কারণে যথেষ্ট বিতর্কের মধ্যে পড়েছে, সেটি তো আর এবার হতো না। এবং এই কথাটা এখন চারিদিক থেকে উচ্চারিত হচ্ছে যে এই নির্বাচন, যে একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্য দিয়ে বিরোধী দল সরকার গঠন করলে সেই সরকারের স্থায়িত্ব কতদিন হবে। এবং পাশাপাশি আরো অনেক ধরনের ডিজাইনের কথা তো আমরা জানতে পারছি বা নানানভাবে উচ্চারিত হচ্ছে, যে এই যে হ্যানা ভোট, তার মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে সেটি গণপরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে প্রথম 6 মাস, সেই 6 মাস এই ইউনূস সরকার কন্টিনিউ করবে। সেই 6 মাসের মধ্যে আবার মিস্টার ইউনূস সাহেব তিনি কি কি ডিজাইন আনবেন তা নিয়ে নানান ধরনের সন্দেহ রয়েছে। অতএব এই জায়গা থেকে বিএনপির সবচেয়ে বড় ভুল এই মুহূর্তে এসে এটি যে তাতে কোনো নিশ্চয়ই বিভ্রান্তি থাকার কথা নয়। এবং আওয়ামী লীগকে যে এখনো এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেনি সে কথা উঠে এসেছে মানে টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদনেই। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো, দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি রাজনৈতিক নানান বিষয় তুলে নিয়ে আসেন তার ব্যাখ্যার মাধ্যমে, সেই মাইকেল কুগেলম্যান বলছেন যে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে হাসিনার শাসন ব্যবস্থার প্রতি মানুষ আকৃষ্ট হতে থাকবে আরো বেশি। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ ছিল, সেটিও টাইম ম্যাগাজিন উঠিয়ে নিয়ে আসছে। এখানে বলা হচ্ছে যে 2008 সালের দিকে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়র্টি তিনি কয়েকটি তার বার্তা পাঠিয়েছিলেন ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে। সেটি উইকিলিক্স ফাঁস করেছিল। উইকিলিক্সে ফাঁস করার তথ্যে বেরিয়ে এসেছিল যে এখানকার মার্কিন দূতাবাস ওয়াশিংটনে মেসেজ দিচ্ছে, গোপন তার বার্তা দিচ্ছে যে তারেক রহমান গণতন্ত্রের জন্য হুমকি, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, আরো অনেক আপত্তিজনক পড়া করা শব্দ সেখানে লেখা ছিল, যেগুলো এখন আমি নতুন করে উচ্চারণ করতে চাই না। তো সেই বিষয় নিয়েও টাইম ম্যাগাজিন তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছিল এবং এটি সাহসের বিষয়। তারেক রহমান সেটি অস্বীকার করেননি, তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এরকম গোপন বার্তা পাঠানো হয়েছিল, তার বক্তব্যের মধ্য দিয়ে সেটি বেরিয়ে আসে। কিন্তু তিনি বলছেন যে তারা তো কিছু প্রমাণ করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে দুর্নীতি বিষয়ে তারা কিছু প্রমাণ করতে না পারলেও যুক্তরাষ্ট্রের যেই মনোভাব তারেক রহমানের প্রতি ছিল তার কি কোনো চেঞ্জ এসেছে?
সে বিষয়টি আমাদের কাছে এখন রহস্যের মতন। তার কারণ গত কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে একজন মার্কিন কূটনীতিকের বক্তব্য নিয়ে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেটিও আমরা সবাই জানি। যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়, সেই জায়গা থেকে আসলে ভূ রাজনৈতিক জায়গা থেকে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে সেই প্রশ্নের কিন্তু কোনো সমাধান এখনই মিলছে না। আরেকটি বিষয় সেটি হচ্ছে টাইম ম্যাগাজিন এই প্রতিবেদনে বলছে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের সাথে সম্পর্ক মেরামত করা তার অগ্রাধিকার হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের 2500 মাইল দীর্ঘ সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে একটি, যা ভারতকে বাংলাদেশি পণ্যের জন্য প্রাথমিক স্থল পরিবহন রুট এবং তুলা, শস্য, জ্বালানি, শিল্প উপকরণ এবং বিদ্যুৎ সব আমদানির একটি প্রধান উৎস করে তুলেছে। সেই ভারতের সঙ্গে বাংলাদেশের এখনকার যে সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছে সেটি আগামীতে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বা কি করা উচিত, তারেক রহমান বলছেন, খুবই চমৎকার উত্তর দিয়েছেন, আমাদের জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা সবার আগে। কিন্তু তারপরে আমি বলবো সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। খুব সাহসী একটি কথা বলেছেন। অবশ্যই তারেক রহমানের সাহসিকতার পরিচয় এখানে দিতে হয় যে তিনি অকপটে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। যদিও সেই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলছেন যে তারেক রহমানের মতো কেউ প্রকাশ্যে নয়াদিল্লিকে আলিঙ্গনের আহ্বান জানিয়ে বিশাল রাজনৈতিক ঝুঁকি নিচ্ছেন কিনা সেটি ভেবে দেখা দরকার। যদিও মাইকেল কুগেলম্যান অনেক বড় বিশ্লেষক, অনেক বড় বোদ্ধা হতে পারেন, কিন্তু আমার মনে হয় এটি তারেক রহমান সাহস করে বলেছেন, এটি তার রাজনৈতিক অন্যতম দূরদর্শীদের পরিচয়। তখন সবাই ভারত বিরোধিতার রাজনীতিকে পুঁজি করে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে না ভারতের সাথে সখ্যতা গড়ে তোলার বিষয়টি তারেক রহমান বলতে পেরেছেন, এবং এটাই বাস্তবতা। যে যেভাবেই ধরুন না কেন একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তুমুল শত্রুতা বজায় রেখে কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।